মেহেরপুরে ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল। চালককে মারধর, মেহেরপুর চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট। রাত থেকে আবার বৃষ্টি, বেড়েছে কিশোরগঞ্জের নদ নদীর পানি। চাঁপাইনবাবগঞ্জে চলছে প্রাণ গ্রুপের দিনব্যাপী চাকরি মেলা। এবং ফরিদপুরে বিআরটি অফিসে দুর্নীতি অভিযোগে বিক্ষোভ স্মারকলিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। চলে যাচ্ছি পুরো খবরে। মেহেরপুরের বামন্দি ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। ভিডিওতে দেখা যায় উপসহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান তার চেয়ারে বসে কাজ করছেন। তার পাশে দাঁড়িয়ে আছেন টি শার্ট পরা এক যুবক, তাহিদ হোসেন। অভিযোগ অনুযায়ী তিনি আসাদুজ্জামানের পক্ষে সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা গ্রহণ করে পকেটে ঢুকাচ্ছেন। স্থানীয়দের দাবি, খাজনা খারিজ সহ বিভিন্ন কাজ করতে গেলে আগে টাকা নিয়ে দর কষাকষি হয় এবং ঘুষ না দিলে কাজ দীর্ঘদিন আটকে রাখা হয়। এলাকাবাসীর অভিযোগ, এটি দীর্ঘদিনের একটি চিত্র, যেখানে সেবা পেতে সাধারণ মানুষকে বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। সম্প্রতি ভিডিওটি গোপনে ধারণ করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়া হলে বিষয়টি আরও আলোচনায় আসে। এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত উপসহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামানের দাবি, ভিডিওতে যাকে দেখা গেছে তিনি অফিসের কর্মচারী নন, মাঝে মাঝে সহযোগিতার জন্য আসেন। তার বিরুদ্ধে আনা অভিযোগও তিনি অস্বীকার করেছেন। এখন সবার নজর প্রশাসনের তদন্তের দিকে। বাসের চালক ও শ্রমিককে মারধরের প্রতিবাদে মেহেরপুর চুয়াডাঙ্গা আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে মেহেরপুর থেকে ছেড়ে যায়নি কোনো বাস। এর আগে রোববার প্রশাসনের সঙ্গে বৈঠকের পরও মেলেনি কোনো সমাধান। রাতে শ্রমিকদের সঙ্গে বসে এই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান শ্রমিক নেতারা। তারা বলেন, রোববার দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায় গোল্ডেন ট্রাভেলস নামের একটি বাস। বাসটি আমঝুপি এলাকায় পৌঁছলে একই পথে চলাচলরত একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে বিরোধ বাধে। এ সময় মোটরসাইকেল আরোহী রাব্বি বাসের চালক সোহেল রানা ও সুপারভাইজারকে মারধর করেন। এই মারধরের প্রতিবাদে বাস ধর্মঘটের ডাক দেয় তারা। তাদের দাবি, শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় তারা এই কর্মসূচির ডাক দিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে। কোনো কথা কাটাকাটি নেই, ঝয়ঝগড়া নেই, জ্ঞানজাম নেই এবং গাড়ির সাথে কোনো টাচও করি। ক্ষমতার দাপট দেখানোর জন্য আমঝুপিতে ফোন দিয়ে আমার এই গাড়ি যাওয়ার পর তাকে ধরি, অনেক মারধর করি, প্রচুর মারধর করি। কিন্তু আমরা যে সেবামূলক প্রতিষ্ঠান, আমরা যে সেবা দিই দেশের শ্রমিকরা, হয়েছি দেশের তালিকার সঙ্গে। একটা মোটর সাইকেলকে একটুখানি চাপ লেগে সাইড দিবে না, পাশ দিয়ে বেরিয়ে গেছে, ওইটা হয়েছে ওদের রাগ। এরা এখান থেকে ফোন করে আমজুবিতে গাড়িটা ব্র্যাকেট দিই, এরা এখান থেকে কি এই ড্রাইভারকে একদম কুকুর মারা মেরেছে, একদম কান পান রক্ত বেরিয়েছে, এগুলো সব একদম আহত মানে জখম করে দিয়েছে। কিশোরগঞ্জে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় জেলার বেশ কয়েকটি পয়েন্টে পানি বাড়লেও ভৈরব বাজার পয়েন্টে কিছুটা কমেছে। রোববার বৃষ্টিহীন থাকলেও সোমবার মধ্যরাত থেকে আবারও শুরু হয়েছে বৃষ্টি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ইটনা পয়েন্টে ধনু বৌলাই নদীর পানি 10 সেন্টিমিটার বেড়ে 3.26 মিটার হয়েছে। চামড়াঘাটে মেঘনা নদীর পানি 17 সেন্টিমিটার এবং অষ্টগ্রামে কালনী নদীর পানি 18 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে ভৈরব বাজারে মেঘনার পানি 5 সেন্টিমিটার কমে 1.72 মিটারে নেমেছে। সব নদীর পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও বৃষ্টি ও ঢল অব্যাহত থাকলে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে নিকলি আবহাওয়া অফিস জানিয়েছে, রাত থেকে সকাল পর্যন্ত 32 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং দিনভর থেমে থেমে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিতে মাঠে থাকা ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক জায়গায় ধানে চারা গজিয়েছে ও পচন শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ইতোমধ্যে প্রায় 10,000 হেক্টরের বেশি জমি পানির নিচে চলে গেছে, যার সবচেয়ে বেশি ক্ষতি ইটনা ও অষ্টগ্রামে।
কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও কৃষি অধিদপ্তর জানিয়েছে পরিস্থিতি নজরদারিতে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। চাঁপাইনবাবগঞ্জের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করেছে প্রাণ আরএফএল গ্রুপ। সোমবার সকাল 10টা থেকে শুরু হওয়া এই মেলা চলবে বিকেল 4টা পর্যন্ত। জীবন বৃত্তান্ত, সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। কিছু পদে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করার সুযোগ থাকায় তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। জেলা প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। শিক্ষিত বেকার তরুণ তরুণীদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করতে চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করেছে প্রাণ আরএফএল গ্রুপ। সোমবার সকাল 10টা থেকে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে শুরু হওয়া এই মেলা চলবে বিকেল 4টা পর্যন্ত। মেলায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় অভিজ্ঞতার কাগজপত্র নিয়ে সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। কিছু পদে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাচ্ছে, যা নতুন চাকরি প্রত্যাশীদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে। আমি নবাবগঞ্জ সরকারি কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের 22 সেশনের একজন স্টুডেন্ট। প্রাণ আরএফএলের এটার মাধ্যমে স্টুডেন্টদের উপকারিতা হচ্ছে যে এখনকার সময়ে পড়াশোনা শেষ করে চাকরির কোনো নিশ্চয়তা নেই, তবে অভিজ্ঞতার ক্ষেত্রে বা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্যে বা নিজের স্বপ্ন পূরণ করার জন্যে এটা আসলে অনেক সাহায্য করবে। আর সিভি নিয়ে ঢাকা যাইতে হয়, 30 মিনিটের জন্য এতক্ষণ জার্নি করতে হয়, অনেক জ্যাম। এখন এটা যে নিজের ক্যাম্পাসে নিজের ইচ্ছে মতো পাওয়া যাচ্ছে, অনেক সুবিধা। আয়োজকরা জানান, ট্রেনি এক্সিকিউটিভ কাস্টমার কেয়ার, টেলিসেলস এক্সিকিউটিভ সহ নারী পুরুষ উভয়ের জন্য একাধিক পদে নিয়োগ দেওয়া হবে। আজকে আমাদের আয়োজনটা সম্পূর্ণটা ঘিরে হচ্ছে প্রাণ আরএফএল গ্রুপের অবদান মনে করে। কারণ বর্তমান সিচুয়েশানে একটা চাকরি পাওয়া কতটা কঠিন, তার চেয়েও কঠিন হচ্ছে সেই জায়গায় পৌঁছে কোনো জায়গায় অ্যাপ্লাই করা এবং অ্যাপ্লাইটাতে পরিপূর্ণভাবে উত্তীর্ণ হওয়া। এখন বর্তমানে প্রাণ আরএফএল আমাদের জন্য এই সুযোগটা আমাদের নিজের বাড়ির উঠানে নিয়ে আসার মতন। যেমন আমাদের নবগঞ্জ সরকারি কলেজে আজকের এই আয়োজনটা হচ্ছে, অনেকজন আছে বিভিন্ন কলেজ থেকে, সরকারি বেসরকারি কলেজ থেকেও এমনকি আসছে। মানে আমি বলতে পারি যে পুনরায় পুরো চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন কলেজ থেকে আমাদের কাছে আসছে প্রাণ আরএফএল গ্রুপের থেকে চাকরিটার আহ্বানে। চাকরি প্রার্থীদের ভাষায়, ঢাকামুখী ব্যয়বহুল নিয়োগ প্রক্রিয়ার বাইরে নিজ জেলাতেই এমন সুযোগ তাদের জন্য স্বস্তি ও আশার নতুন দুয়ার খুলে দিয়েছে। সিভি আজকে জমা দেওয়া হচ্ছে এখানে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ করে। তো এটা আসলে অনেক সুবিধাজনক এটা, কারণ একটা চাকরির জন্য এই সিভি নিয়ে সিভিটা নিয়ে ঢাকা যেতে হতো আমাদের, মানে কয়েকটা 5-6 মিনিটের জন্য যে ঢাকা যেতে হতো, সেটা আমরা চাঁপাইনবাবগঞ্জে পাচ্ছি। এটা অনেক সুবিধাজনক এটা আমাদের জন্য, বিশেষ করে প্রাণ আর আরএফএল কোম্পানি আমাদেরকে যে সুযোগটা করে দিয়েছে, এটা তাদের জন্য আমাদের জন্য অনেক ভালো। এটা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। মেলার উদ্বোধন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সিরাজউদ্দিন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ফরিদপুরে বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক মেহেদী হাসানের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একই সঙ্গে তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় তদন্তের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত স্মারকলিপি জমা দেন। এতে অভিযোগ করা হয়, ফরিদপুর বিআরটিএ কার্যালয়ে দীর্ঘদিন ধরে ঘুষ ছাড়া কোনো সেবা পাওয়া যায় না। সাধারণ মানুষকে হয়রানি ও অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হচ্ছে বলেও দাবি তাদের। আন্দোলনকারীদের অভিযোগ, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় অভিযুক্ত কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন, ফলে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। স্মারকলিপিতে 4 দফা দাবি জানানো হয়: মিথ্যা মামলা প্রত্যাহার, অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী চাকরিচ্যুতি ও শাস্তি নিশ্চিত করা। বিক্ষোভকারীরা সতর্ক করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে স্মারকলিপির অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। আন্দোলনে অংশ নেওয়া খায়রুল রোমান বলেন,
অভিযুক্ত কর্মকর্তা যেখানে যান সেখানেই অনিয়মের অভিযোগ ওঠে। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। বিআরটিএতে একটি ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে একটি মামলাও হয়েছে। সেই মামলায় বেশ কিছু নাম তিনি জুড়ে দিয়েছেন। তার ভিতরে সংবাদকর্মী আছেন, আইনজীবী আছেন, ফরিদপুরের জনপ্রিয় ছাত্রনেতারা রয়েছেন। তো সরকারি কর্মকর্তা এতটুকু ন্যূনতম জ্ঞান থাকবে না যে ট্যাগটা কি বা ট্যাগ কাকে করে, তার জন্য মামলা জুড়ে দেবে। এটি আসলে দুঃখজনক। এটা করে আসলে উনি বিআরটিএর সুনাম উনি নিজে ক্ষুণ্ণ করেছেন, সরকারি কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ণ করেছেন। আমার মনে হয় যে বিআরটিরই উচিত, সরকারি কর্মকর্তাদের উচিত ওনার বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেয়। আমাদের মাঠে দাঁড়ানোর দরকার নেই। সে জোরপূর্বক কেউ ইচ্ছাকৃত না দিলে তার বিরুদ্ধে মামলা পর্যন্ত দিয়ে তাকে হয়রানি করে জমি নেওয়া হচ্ছে। ঠিক সেরকম অসংখ্য ভুক্তভোগী রয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একজন ভুক্তভোগী ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত রয়েছেন। ওনার জায়গায় জোরপূর্বক প্লাট রাখছে, ওনাকে হুমকি দিচ্ছে ওনার জমি পানির দামে দিতে হবে, নইলে ওনাকে ভারতে পাঠিয়ে দেবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চাঁদপুর শহরের পালপাড়া এলাকায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি চারতলা ভবন হেলে পড়ায় চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। হঠাৎ এক ভবন আরেকটির দিকে ঝুঁকে পড়ায় স্থানীয়দের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে রোববার দুপুরে চাঁদপুর পৌরসভার কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান। পরে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দুই ভবনের সতর্কীকরণ নোটিশ টানানো হয় এবং বাসিন্দাদের দ্রুত ভবন ত্যাগের নির্দেশ দেওয়া হয়। স্থানীয়রা জানান, ভবন দুটি হেলে পড়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। এতে আশেপাশের বাসিন্দারাও আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভবন মালিক মোহাম্মদ শাহ আলম ঢালি দাবি করেন, তিনি 2012 সালে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করেছিলেন। তবে পাশের ভবনটি তার ভবনের দিকে হেলে পড়ায় ঝুঁকি তৈরি হয়েছে বলে তিনি জানান। অন্যদিকে অপর ভবনের মালিক মোহাম্মদ শাহজাহান বলেন, দীর্ঘদিন বিদেশে থাকার কারণে নির্মাণ কাজ সঠিকভাবে তদারকি করতে পারেননি। পৌরসভার নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ সোহরাব হোসেন জানান, প্রাথমিকভাবে নির্মাণ ত্রুটির কারণে একটি ভবন হেলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। দুই ভবনই বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে। পৌর প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে এখনও আতঙ্ক বিরাজ করছে। সবাই দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। আমাদের দুইটা ভবনে ঝুঁকিপূর্ণ। সিদ্ধান্ত হচ্ছে এটাই যে আজকের মধ্যে তারা খালি করে ফেলবে বিল্ডিং এবং কালকে হয়তো মালামাল সরানোর জন্য আমরা একটু সময় দেবো। এর পরবর্তী আমরা এক্সপার্ট একটা টিম গঠন করব, তারা যেভাবে পরামর্শ দিবে সেভাবে আমরা ব্যবস্থা নেব। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এই বিল্ডিংয়ে যারা ভাড়াটিয়া আছেন তারা অতি সত্বর বিকাল 5টার মধ্যে আপনারা নিরাপদ আশ্রয়ে চলে যাবেন, অন্যথায় আমরা বিকাল 5টার পরে এই ভবনটি সিলগালা করে দিব। প্রশাসন আসছে, ফায়ার সার্ভিসের লোক আসছে, ডিসি অফিসের থেকে লোক আসছে। ওনারা যে ডিসিশন নেয় ওই ডিসিশন হইলো আমাদের জন্য উত্তম। কারণ হইলো এটা আমরা একটা ঝুঁকিতে আছি ভাই, আশেপাশে যারা আছি বিল্ডিংটা একটু ঝুঁকিতে আছে। ত্রুটি নিয়ে তো আমার কথা না, আমি তাদেরকে প্ল্যান পাস, সয়েল টেস্ট, ইএটি সব কিছুই তো দেখাইছি। এখন কন্ট্রাক্টরে কি করছে না করছে আমি তাই বাইরে ছিলাম, এরা কইরা দিয়ে গেছে। অনেক এর মধ্যে ওই বিল্ডিংও হিলছে, এটাও হিলছে, আর ওই বিল্ডিং এর তো জায়গাই ছাড়া। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মেহেরপুরে ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল। চালককে মারধর, মেহেরপুর চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট। রাত থেকে আবার বৃষ্টি, বেড়েছে কিশোরগঞ্জের নদ নদীর পানি। চাঁপাইনবাবগঞ্জে চলছে প্রাণ গ্রুপের দিনব্যাপী চাকরি মেলা। এবং ফরিদপুরে বিআরটি অফিসে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ স্মারকলিপি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।